তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা বলছে বেইজিং। আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি আখ্যা তাইপের। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফলালাপ ফলপ্রসূ, দাবি মার্কিন প্রেসিডেন্টের। 10 মাসের মধ্যে পঞ্চমবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার আশা। সিরিয়ায় আসাদপন্থী কর্মকর্তাদের মুক্তির দাবিতে বিভিন্ন শহরে বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত 3, আহত অর্ধশত। এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন। লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবি পিয়ংইয়ংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। তাইওয়ান ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। জাস্টিস মিশন 2025 নামের এই মহড়ায় অংশ নিচ্ছে চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট ফোর্স। বেইজিং বলছে এই মহড়া বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। এদিকে এই মহড়াকে আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কড়া বার্তা দিল চীন। স্থানীয় সময় সোমবার সকালে দ্বীপটির চারপাশে বড় ধরনের সামরিক মহড়া শুরু করে বেইজিং। বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বাহ্যিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিতে এই মহড়া বলে জানায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট ফোর্স। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাইওয়ানের চারপাশের 5টি অঞ্চলে স্থল, আকাশ ও সমুদ্র পথে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লাইভ ফায়ার মহড়া। তাইওয়ান প্রণালী সহ দ্বীপটির উত্তর, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলে এই অনুশীলন চলবে। মহড়ায় দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর ও এলাকা অবরোধ এবং দখলের অনুশীলন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে মঙ্গলবার 10 ঘন্টার জন্য তাইওয়ানের আশপাশের 5টি অঞ্চলে আকাশ ও সমুদ্র পথে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নিরাপত্তার স্বার্থে বেসামরিক জাহাজ ও বিমানকে ওই এলাকায় প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার 11 দিনের মাথায় এই সামরিক তৎপরতা শুরু করল চীন। বিশ্লেষকদের মতে, চীনের এই মহড়া নিয়মিত প্রশিক্ষণ আর বাস্তব হামলার প্রস্তুতির সীমারেখা ক্রমেই ঝাপসা করছে, যাতে প্রয়োজনে খুব অল্প সতর্কতার মধ্যেই বড় অভিযান চালানো যায়। তাইওয়ান এই মহড়াকে আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ শনাক্তের পর তারা নিজস্ব বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, শক্তি দিয়েই শান্তি নিশ্চিত করতে হবে। চীন বারবারই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব মহড়া নিয়মিত প্রশিক্ষণের চেয়ে অনেক বেশি, যা ভবিষ্যৎ সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, গণতন্ত্র রক্ষায় তারা। অন্য প্রসঙ্গ, 1.5 যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি প্রবেশ করতে যাচ্ছেন। দেখছেন যে তার গাড়ি বহর গাড়ি থেকে নামতে তার কষ্ট হচ্ছে এবং তার কারণে তিনি তারা বুঝতে পারছেন না থেকে ঘিরে কর্মীদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি কষ্ট দেখা যাচ্ছে যে কোনোভাবে কার্যালয়ের ভিতরে প্রবেশ করানোর জন্য ব্যবস্থা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি খুব শীঘ্রই ভিতরে প্রবেশ করবেন। ভাইয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান তিনি খুব শীঘ্রই ভিতরে প্রবেশ।
দেখতে পাচ্ছেন যে তাকে ঘিরে কর্মীদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আসলে কর্মীদের কারণে একেবারে অনেকটা দেখতে পাচ্ছেন যে তাকে ঘিরে কর্মীদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আসলে কর্মীদের কারণে ভাই চাপ দিন না ভাই ভাই দোমার দেবে ভাই দোমার কার্যালয়ের ভিতরে প্রবেশ করছিল আপনি দেখতে পাচ্ছেন একদম তিনি কার্যালয়ের মধ্যে প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা নেতা কর্মীদের ভিড় ঠেলে তাকে ঢুকতে হচ্ছে কারণে কিন্তু এই সেটা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিতরে প্রবেশ করছেন নিয়ন্ত্রণ করতে তাদের বেশ করতে হয়েছে সেটি আমরা দেখতে পেলাম। খুবই বিশৃঙ্খল একটি অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমানকে কার্যালয়ের মধ্যে প্রবেশ করতে হয়েছে সেটি আমরা দেখতে পেলাম। খুবই বিশৃঙ্খল একটি অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমানকে কার্যালয়ের মধ্যে প্রবেশ করতে হয়েছে সেটি আমরা দেখতে পেলাম। হাত থেকে হাত বাড়িয়ে হাত ধরছেন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি হাত তার কর্মীদের অভিবাদনের জবাব দিচ্ছেন, তিনি নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তারেক রহমান এখন বক্তব্য রাখবেন। একটু কথা বলে 1 মিনিট একটু কথা বলে এখন আজকে প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম। আমরা যদি 1 মিনিট এইখানে আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেই জন্য আমরা যদি 1 মিনিট চুপ করতে হবে। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর নতুন করে গড়ে তোলার চেষ্টা করি, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই কার্যালয় ছেড়ে দিতে নেতাকর্মীদের অনুরোধ জানান, যেহেতু কার্যালয়ের সামনে একটি প্রধান সড়ক যান চলাচলের জন্য তিনি মূলত নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে যার জায়গার অবস্থান থেকে তারেক রহমান অনুরোধ জানিয়েছেন নেতাকর্মীদের, নির্দেশনা দিয়েছেন যে যেখান থেকে পারছেন সেখান থেকে তার অবস্থান থেকে দেশ গড়ে তোলার জন্য
নেতাকর্মীদের নির্দেশনা দেন এবং বলেন যে পরবর্তী কর্মসূচি আসলে তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন, তখনকার জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানান। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনের সামনে থেকে তারেক রহমানের প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অফিস করার সবশেষ খবর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 1.5 যুগ পর সেখানে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহিন। কিছু বিষয়ে জটিলতা থাকলেও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প কথা বলেন। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে আন্তরিক রাশিয়া। আর মস্কো বলছে দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে ভূখণ্ড ছাড়ার বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে। কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রায় শেষ দিকে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জেলেনস্কি বলেন, ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা ইস্যুতে বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। পরে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠক হবে বলেও উল্লেখ করেন তিনি। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবন্ধে রাশিয়া আন্তরিক উল্লেখ করে পুতিনের সঙ্গে তার ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে দাবি করেন ট্রাম্প। আর মস্কো জানায় দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত সুইডেন, মৃতের সংখ্যা বেড়ে 3, বিদ্যুৎহীন 40,000-এর বেশি ঘরবাড়ি। স্পেনে আকস্মিক বন্যায় একজনের প্রাণহানি, 2 জন নিখোঁজ। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত 10 মাসের মধ্যে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি, সিরিয়ায় ইসরায়েলি অভিযান আর ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর প্রকাশ্য বন্ধুত্ব থাকলেও আড়ালে বাড়ছে মতপার্থক্য। প্রশ্ন উঠছে, ওয়াশিংটন ও তেল আবিব কি একই কৌশলে হাঁটছে? রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউসে নয়, ছুটিতে থাকা ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টেই হচ্ছে এই গুরুত্বপূর্ণ আলোচনা। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন করতে চায় ওয়াশিংটন, যদিও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে প্রতিদিনই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ হলেও পুরোপুরি মসৃণ নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল পায় জেরুজালেম স্বীকৃতি, গোলান মালভূমি নিয়ে সমর্থন এবং UNRWA তহবিল বন্ধের মতো সিদ্ধান্ত। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কিছু ইস্যুতে প্রকাশ্যে ভিন্নমত জানালেও গাজায় নতুন করে যুদ্ধ শুরুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকে। গাজা ইস্যু ছাড়াও আলোচনায় আসে সিরিয়া ও ইরান প্রসঙ্গ। সিরিয়ায় নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ট্রাম্প, কিন্তু ইসরায়েল সেখানে সামরিক অভিযান বাড়িয়েছে। অন্যদিকে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন তেল আবিব। মার্কিন গণমাধ্যম বলছে, ইরানে আরও হামলার জন্য ট্রাম্পকে উস্কানি দিতে পারে নেতানিয়াহু। যদিও নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে যাওয়া ট্রাম্পের জন্য বিষয়টি বেশ জটিল। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক সমর্থন এখনও শক্ত। এরই মধ্যে ইসরায়েলকে $60 কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা চায়, সেখানে ইসরায়েল আঞ্চলিক আধিপত্যে জোর দিচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত দূরত্ব বাড়াতে পারে। সিরিয়ার একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। লাতাকিয়া, তার্তুস ও জাবালে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ।
সিরিয়ার উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে রোববার সহিংস সংঘর্ষে রূপ নেয় আলাউইদ সম্প্রদায়ের বিক্ষোভ। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন হতাহত হন। শুক্রবার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় ৮ জন নিহত হওয়ার দুদিন পরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউইদ ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। তার ডাকে সাড়া দিয়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে থাকা আটক সেনা কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় লাতাকিয়া ও তার্তুসে ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবিতেও স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একই সময় তার্তুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে বোমা হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিশ্লেষকদের মতে গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ার রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনও গভীর। এদিকে আসাদ সরকারের সময়কার পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক। আগামী বছর ১ জানুয়ারি থেকে ৯০ দিনের মধ্যে শুরু হবে নোট বদলের প্রক্রিয়া। লক্ষ্য দুর্বল সিরিয়ান পাউন্ডকে শক্তিশালী করা। শিউলি রোজা, সময় সংবাদ। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণে এ পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন KRT। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে শনিবার উত্তর কোরিয়ার সংবিধান প্রণয়নের বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন কিম। তার ওই বক্তব্যের পরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতির মাঠ। গাজায় ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন তিনি। বিজেপি নেতার এমন মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতের বিজেপি নেতারা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই বাংলাদেশ প্রসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে তিনি বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন এই বিজেপি নেতা। এই লোকদের একটা শিক্ষা দেওয়া উচিত। গাজায় যেভাবে ইসরায়েল শিক্ষা দিয়েছে সেভাবেই তাদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশ ১০০ কোটি হিন্দুর দেশ। সরকার দেশের স্বার্থ অনুযায়ী কাজ করছে, এদের শিক্ষা দেওয়া উচিত, যেমনটা অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি। सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মুসলমানদের পাশাপাশি কঠোর প্রতিবাদ জানিয়েছে খোদ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তৃণমূল কংগ্রেস জানায়, বিজেপি ঘৃণা ও অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকার দিয়েছে। এ মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন বলেও জানানো হয়। বিজেপি নেতার এমন মন্তব্যের পরও কোনো এফআইআর, মামলা বা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন কংগ্রেস নেতা কপিল সিবাল। শুভেন্দুর বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না বলেও জানান তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। নাসরিন রুমি, সময় সংবাদ। মেক্সিকোয় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯৮ জন।
স্থানীয় সময় রোববার দেশটির ওয়াহাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে 250 জন যাত্রী ছিলেন। এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায় আহতদের মধ্যে 36 জনকে হাসপাতালে ভর্তির পাশাপাশি বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই শতাধিক নৌ সদস্য ও উদ্ধার যান ঘটনাস্থলে পাঠানো হয়। ট্রেন লাইনচ্যুতির কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে বলে জানিয়েছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। ইন্দোনেশিয়ায় প্রবীণ নিবাসে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এই আগুনের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে ভোররাতে প্রবীণ নিবাসে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে 3 জন দগ্ধ হয়ে মারা যান। বাকিদের ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে 2 হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন 1 জন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে। হ্যাম্পটন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, রোববার সকাল 11:30টার দিকে একটি দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টার ঘুরতে ঘুরতে নিচে আছড়ে পড়ে। এতে আগুন ধরে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সুইডেনের শক্তিশালী ঝড়ের আঘাতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। স্থানীয় সময় রোববারের ঝড়ের কারণে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। শুধু সুইডেনেই 40,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাতিল করা হয় বহু ট্রেন ও রেল পরিষেবা। নরওয়ের উত্তরাঞ্চলীয় নর্ডল্যান্ড অঞ্চলে আবহাওয়াজনিত 200-র বেশি ঘটনায় কাজ করতে হয়েছে ফায়ার সার্ভিসকে। ফিনল্যান্ডে এই ঝড় কিছুটা দুর্বল হলেও 60,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। উত্তরের কিটিলা বিমানবন্দরে প্রবল বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে সরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় 1 জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন 2 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা পর্যন্ত স্পেনের আল হাউরিন এল গ্রান্দে এলাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় উদ্ধারকারী দল। বিভিন্ন স্থানে উপচে পড়া নদীর স্রোতে ভেসে যায় অনেক যানবাহন। একই সময়ে ভ্যালেন্সিয়ায় রেড অ্যালার্ট জারি করে কর্তৃপক্ষ। মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে সবাইকে ঘরের ভেতরে ও উঁচু জায়গায় থাকতে বলা হয়। কঠিন সময়ে সহায়তার জন্য কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে এ সময়কে শহরের জন্য কঠিন ক্রিসমাস বলে আখ্যা দেন মেয়র অ্যান্থনি বারমুদেজ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা, বলছে বেইজিং। আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি আখ্যা তাইপের। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপ ফলপ্রসূ, দাবি মার্কিন প্রেসিডেন্টের। এবং 10 মাসের মধ্যে 5মবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির 2য় ধাপ নিয়ে আলোচনার আশা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গেই থাকুন সময়ের।